মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জনগণের চিন্তার কোনো কারণ নেই, আমরা ইতিমধ্যেই বিস্ফোরক উদ্ধার করেছি, তাই আপাতত নাশকতার কোনো আশঙ্কা আছে বলে আমরা মনে করছি না। দেখো মিতা, দেখো তোমার আদরের ছেলে ফুড ব্লগিং ছেড়ে দিয়ে কি করে বম বাধ্য হয় সেই গল্প পুলিশের মুখ থেকে হাঁ করে শুনেছি। দেখো এর বাজে কথা বলছিস না দাদা, এবার কিন্তু আমারও সত্যি খুব ভয় করছে। এই মন্ডল পরিবারের সঙ্গে রিদান কি করছে? আচ্ছা, ওই ডায়মন্ড মন্ডলের সাথে রিদান ঠাকুরপোর ভালোবাসা সম্পর্ক জানি তো। কি বলছো কি তুমি এসব? মানে মুখে যা আসবে এমনি বলে দেবে? কাকুনকে বকে কোনো লাভ নেই। আমারও মনে এই একই প্রশ্ন জাগছে, এই ডায়মন্ড মন্ডলের সাথে রিদান ওখানে কি করছে বল। আমি জানতাম দাদা, এই ছেলে একদিন গাঙ্গুলি পরিবারের মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে, আমাদের সব কটাকে ডুবিয়ে ছাড়বে। আমি জানতাম। আমাদের খবরটা কি হবে গো? কি হলো? সারা জীবনে তো আমার কোনদিন তো কিছু তাহলে ভগবানের এত বড় শাস্তি কেন? কাকিমা কাকিমা প্লিজ কাঁদবেন না। আমি বলছি যদি ওরা দোষ না করে থাকে তাহলে ওদের কোনো শাস্তি হবে না, তদন্ত শুরু হোক। কিন্তু পুলিশ যে বলছে ওদের বিরুদ্ধে প্রমাণ আছে। সব বোমার মাল মশলার কথা বলছি। এমনও তো হতে পারে ওরা জানতোই না এই বক্সটার মধ্যে কি আছে, শুধুমাত্র কিছু টাকার লোভে ওরা এই বক্সটা নিয়ে বাড়িতে এসেছে। তুমি সত্যি বলছো? কাকিমা প্লিজ কাঁদবেন না, দেশের আইন ব্যবস্থার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি আপনারা প্লিজ এখন বাড়ি যান, রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন চলো চলো। আলু বলুম রিদান, আপনি আজ যেভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়ালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো এরকম অদ্ভুত ভালো মানুষ আর একটাও হয় না। আর আপনার মতন সাহসী মেয়ে আমি দুটো দেখিনি। না, আমি না একদম সাহস পাচ্ছি না। এইসব উগ্রপন্থী বাক্স, বোম, পুলিশ কোর্ট এইসব শুনে না আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। আলু বলুম রিদান, ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে তো। যান এবার বাড়ি যান, বাড়ি থেকে রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন। তুই এখন কি করবি? আমি বাড়ি যাব, বাবা 500 বার ফোন করেছে, আমি শিওর বাবা টিভিতে আমাকে দেখতে পেয়ে গেছে। আজ বাড়িতে আমার অশেষ দুঃখ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে ডায়মন্ড রোজ ভ্যান নিয়ে কোথায় যেন যায়। দেখিনি আবার, ওই তো নিউ টাউনের শপিং মলের সামনে বড়া পাও বিক্রি করছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি শুনেছি ওখানে ঘুরে ঘুরে বড়া পাও হকারি করে। হ্যাঁ, আমাদের পাড়ার মেয়ে এইভাবে রাস্তায় হকারি করছে, দেখতে ভালো লাগে বলুন তো? কেন? পেটের ভাত জোগাড় করাটা কি অন্যায়? পাড়ার কেউ তো আর পেটের ভাত জোগাড় করে দেবে না। সেই জন্য যদি আমি সৎ পথে রাস্তায় বড়া পাও বিক্রি করি তাতে অন্যায়টা কি? আমি তো বাজে কিছু বিক্রি করছি না, আমি তো খাবার জিনিসই বিক্রি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠেলা নিয়ে রাস্তায় বসি, তাতে ভুল কি করি? তোমরা সবাই তো আমাকে দেখেছো তাই না? আমাকে নাকি রাত্রেবেলা রাস্তায় বড়া পাও বিক্রি করতে দেখা গেছে। আমি তো সব শুনলাম। হ্যাঁ ঠিকই তো, সবাই দেখবেই তো, কারণ আমি তো কোনো বাজে নিষিদ্ধ কাজ করছি না।
আমি মাথা উঁচু করে তোমাদের সবার চোখের সামনে দিয়ে কাজে বেরোই, তাই তোমরা দেখতে পাও। আমি আমার পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য খেটে রোজগার করি। দেখেছেন মেয়ের চোপা দেখেছেন? কেন কেন জেঠিমা, আমি কি ভুল কিছু বললাম? তোমরা তোমাদের পরিবারের জন্য কাজ করো না? তোমরা তোমাদের পরিবারের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য কি রোজগার করো না? করো তো, আমিও তো সেটাই করছি। তোর দাদা একজন বোমা পাচারকারী। আমার দাদা অন্যায় করেছি কি করেনি সেটা কিন্তু এখনো অব্দি প্রমাণ হয়নি। পুলিশ কেন কোন কারণে আমার দাদাকে তুলে নিয়ে গেছে সেটা আগে প্রমাণ হোক। তার জন্য এত রাত্রিবেলা তোমরা আমাদের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের বাড়ি ছাড়া করে আমাদের পাড়া ছাড়া করছো। এটাকেই কি বুঝি মানবিকতা বলে? এভাবে আমাদের জিনিসপত্র বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের ভাড়া উঠিয়ে কি হবে বলো তো? এটা কিন্তু তোমরাও খুব ভালো করে জানো যে তোমাদের ছেলেও এখন থানায় আছে, আর ওকে লকআপ থেকে একমাত্র আমি ছাড়াতে পারবো, কারণ তোমাদের বয়স হয়েছে, তোমরা এত দৌড়ঝাঁপ করতে পারবে না। আজ 7 বছর ধরে আমরা এই বাড়িতে ভাড়া আছি। হ্যাঁ, কখনো হয়তো একটু দেরি হয়েছে ভাড়া দিতে, তবে দিইনি এমন কিন্তু কোনোদিন আসেনি। আচ্ছা, আমাদের পরিবারের কারোর কোনো আচার আচরণ তোমাদেরকে খারাপ লেগেছে বলো তো? কিন্তু তোদের জন্য এত বড় বিপদে বললাম তো আমরাও বিপদে পড়েছি। আর এটা এমন একটা বিপদ যে বিপদে আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভুক্তভোগী। দেখো জেঠু, দেখো জেঠিমা, যা ভাড়া বাকি আছে আমি সব শোধ করে দেব। আমরা গরিব হতে পারি, তবে অসৎ নই। আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না। শুধু দয়া করে আমাদের জিনিসপত্রগুলো এইভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে পাড়ার সবার সামনে আমাদের ছোট করো না। আর আপনারা দয়া করে আপনারা এবার আসতে পারেন। চলো। দিদি, ভাই, তোরা তুলে নিয়ে যা ভেতরে, সবকিছু তোল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। হাওড়া জেলার মহিলা সুরক্ষা আধিকারিক, অনেক দায়িত্ব। হ্যাঁ দিদি, কি সামলাতে হয়? অ্যাকচুয়ালি আমাকে যে কাজটা করতে হয়, মহিলাদের পারিবারিকভাবে যে নির্যাতন, আগে যেমন শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য আইন ছিল, এই পারিবারিক নির্যাতন রোধ আইনটা এসছে 2005 সালে। এটা শুধু বিবাহিত নয়, অবিবাহিত, বিধবা যেসব মহিলা, সমস্ত মহিলাদের জন্য এই আইনটা। এই আইনে আমরা মহিলাদেরকে বিভিন্নভাবে রিলিফ দিতে পারবো, সুরক্ষা দিতে পারবো। তাকে তার যে বাড়িতে তার উপর অত্যাচার হচ্ছে সেই বাড়িতে থেকে তার আইনে নিয়ে সে যাতে লড়াইটা করতে পারে সেটা দিতে পারবো, তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে পারবো। এই সমস্তটাই এই আইনটা নিয়ে, পারিবারিক হিংসারোধ আইন নেই টোটাল আমার কাজটা। বিখ্যাত ব্যারিস্টার ছিলেন নরসিংহ দত্ত, সেই পরিবারেরই তুমি পুত্রবধূ। হ্যাঁ, তুলি, তোমার গল্প শুনি একটু। আমি ওনার 5th জেনারেশনের পুত্রবধূ। উনি একসময় রোটারি পাবলিক অফ ইন্ডিয়ার পোস্টটা উনি পেয়েছিলেন, যে সময় ইংরেজরা ছাড়া সেই পোস্টটা কোনো ভারতীয়কে দেয়া হয়নি। তিনি প্রথম ভারতীয় যিনি ওই পোস্ট অ্যাচিভ করেছিলেন। হাওড়ার প্রথমে সেই সময় কোনো পানীয় জল ছিল না, লোকে পুকুরের জল খেত। হাওড়াতে পানীয় জলের প্রথম ব্যবস্থা উনি করেন। ওনার সুপুত্র সুরঞ্জন দত্ত, ওনার নামে হাওড়াতে প্রথম কলেজ নরসিংহ দত্ত কলেজ। হাওড়া শহরে এর আগে কোনো কলেজ ছিল না। উনি প্রথম নরসিংহ দত্ত কলেজ করে শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি দিদি, আমি খুব গর্বিত যে এই রকম একটা সংস্কৃতি মনস্ক এবং একটা সমাজ কল্যাণমূলক পরিবারের সদস্য হতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করি। দেবস্মিতা টেবিল টেনিস প্লেয়ার ছিল এক সময়, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস প্লেয়ার। ইয়েস, ছিলাম। আর ছোটবেলা থেকে শখ ছিল? আমার প্যারেন্টস খুব একটা ইন্টারেস্টেড ছিল না, মানে অতটা ফোকাস ছিল না কারোরই যে টেবিল টেনিস একটা এরকম গেম বা কিছু। তো আমার বাপির বন্ধু, ওনার ছেলে খেলতো টেবিল টেনিস, তো
ওই কাকুই আমাকে প্রথমে হাতে খড়ি মানে ব্যাট ধরা শিখিয়ে শুরু করিয়েছিল। তারপরে বাপি যখন দেখলো যে আমি বোর্ডে বল রাখতে পারছি অলরেডি, তখন বাপি আসতে মানে বাপিরও ইন্টারেস্ট আসতে আরম্ভ করলো। তো তাই সেই থেকেই শুরু আমার খেলা। আর তারপরে লোকাল টুর্নামেন্ট দিয়ে শুরু করেছি, তারপরে আস্তে আস্তে স্টেট খেললাম, স্টেট চ্যাম্পিয়নশিপ সিনিয়রে 5 বার ফাইনাল খেলেছি। ইভেন মানে তারপরে ওই যে শুরু হয়েছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ খেলেছি, হায়দ্রাবাদে হয়েছিল, ওয়ার্ল্ড রেলওয়েজ খেলেছি যেটা জার্মানিতে হয়েছিল, সেখানে টিমে গোল্ড ছিল, ডাবলসে গোল্ড ছিল, উইমেন্স ডাবলসে গোল্ড ছিল। আর তারপরে বেলারুসে গেছি মানে ইনভিটেশন কাম মানে লিগ ম্যাচেস, তারপরে মানে বিভিন্ন জায়গায় মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। আর ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি, এটা ভালো লাগে। হার জিত তো খেলাতে থাকে, কিন্তু এই হারার মধ্যেও একটা আনন্দ ছিল, মানে এত ভীষণ এনজয় করেছি এই ফেজটা। তো তারপরে ধীরে ধীরে খেলে গেছি, ব্যাস পেছন ফিরে তাকাইনি, হেরেছি জিতেছি হয়েছে, ব্যাস ওটাই মানে লাইফ হয়ে গেল। কিন্তু তার সাথে মানে অনেক সময় হয় না দিদি, প্লেয়াররা এডুকেশনে অনেক সময় ফোকাস করতে পারে না, মানে ওটা একটু মানে ল্যাকিং হয়ে যায়। কিন্তু আমি প্যারালালি পড়াশোনা চালিয়েছি, ইভেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি উইদাউট এনি গ্যাপ, খেলাটাও তার সাথে চালিয়ে গেছি। তো এখন এই মুহূর্তে আমি কোচ, 6-7 বছর ধরে ইস্টার্ন রেলের মেন উইমেন দুটো টিমেরই কোচ, আর ইভেন ইন্ডিয়ান রেলওয়েজেরও এখন উইমেন টিমের কোচ আমি। এই মুহূর্তে প্রেজেন্টলি আমার এটাই স্ট্যাটাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 34 বছরের শিক্ষকতার জীবন, তার মধ্যে 11 বছর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, 23 বছর হচ্ছে হেডমিস্ট্রেস হিসেবে। এই 23 বছরে একটা স্কুল শুরু করলাম যখন, তখন কিন্তু স্টুডেন্ট সংখ্যা ছিল 731। আমি প্রথম দেখলাম যে আমাকে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আসতে হবে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে। হাওড়া জেলায় প্রথম নিউট্রিশন সায়েন্স আমি চালু করেছিলাম আমার স্কুলে, এবং তার সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো যেমন ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, তার সঙ্গে সাইকোলজি, এগুলো সমস্ত আনলাম। ছাত্রের সংখ্যাটা 11-12-এ দেখা গেল যেখানে 100 ভর্তি হতো, সেখানে ওটা এক লাফে 290 থেকে 300-তে চলে গেল। এবং তারপরে আমি ভোকেশনাল নিয়ে এলাম স্কুলে। 2005-06-এ স্কুলে যে সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, তাদের একটুখানি আলো দেখানোর জন্য ভোকেশনাল এডুকেশন চালু করলাম 9, 10, 11, 12। 2023-এ আমি যখন রিটায়ার করলাম যে বছরে, সেই বছরে ফার্স্ট ব্যাচ মানে বেরোলো, তার মধ্যে ওখানে 21 জন ক্যান্ডিডেট ছিল, 20 জন ফার্স্ট ডিভিশন পেল। এখন দিদি আমাদের স্কুলের রেজাল্ট হায়ার সেকেন্ডারিতে খুবই ভালো হয়, কমার্সের মানে স্টুডেন্টরা খুব ভালো করে, হাওড়া জেলার প্রথম 10-এর মধ্যে তারা থাকছে। যখন তুমি প্লেয়ার ছিলে তখন কতক্ষণ প্র্যাকটিস করতে হতো? মানে মিনিমাম সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, মানে 6 আওয়ার্স মানে প্র্যাকটিস ম্যান্ডেটারি অলমোস্ট। এইভাবেই মানে হয়েছে, মানে নিজের খেলার জগতে মানে যখন নিজে খেলেছি তখন টিমে আমরা 2 বার মানে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, সিনিয়রে বেঙ্গল টিম 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, উইমেন্স টিম, সেখানে আমি প্লেয়ার ছিলাম। ওয়ার্ল্ড রেলওয়েজ ধরে প্রচুর মানে ইন্ডিয়ান রেলওয়েজ ধরে প্রচুর আমরা মেডেল জিতেছি। তো যার ফলে টেবিল টেনিসের সাথে এখনো আমি লেগে থাকতে চাই, এখনো আছি। মেইনলি আপনি কি দেখছেন সাধারণত কিরম ধরনের সমস্যা থাকে মেয়েদের? দিদি সমস্যা না, পারিবারিক হিংসারোধ আইনের যে সমস্যা, বিশাল এর বিস্তার, মানে এর কোনো কিন্তু মিনিমাম এক একটা কেসের সঙ্গে এক একটা কেস কারোর সঙ্গে কারোর মিলবে না। যেমন ধরুন একজন মহিলা ছোট থেকে ভাইদেরকে মানুষ করেছে, সে নিজে সরকারি চাকরি করে, সমস্ত ভাইদেরকে মানুষ করে বড় করে তুলে দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে তার যখন বয়স হয়ে গেছে, তিনি যখন রিটায়ার করেছেন, কেউ তাকে দেখছে না, ইভেন বাবার যে সম্পত্তি সেটাকে কেড়ে নেবার চেষ্টা করছে, তাকে সেখান থেকে বের করে দেবার চেষ্টা করছে। সে কিন্তু সারা জীবন এই ভাইদের জন্য করেছে, নিজে বিয়ে থা করেনি, কিচ্ছু করেনি, অথচ তার এই পরিস্থিতি। সেই মহিলা আমাদের কাছে এলে আমরা তাকে তার যথাযোগ্য আইনি সহায়তা করি। 52 বছর বিবাহিত জীবন কাটাবার পর একজন মহিলার মনে হয়েছে এবার আমাকে আওয়াজ তুলতে হবে, কারণ দিনের পর দিন তার স্বামী তাকে অত্যাচার করেছে, সে কিছু বলেনি, ছেলেরা ছিল, ছেলেদের মুখের দিকে তাকিয়ে চলেছে। আজকে দেখছে ছেলের বউ আসার পরে স্বামী তাকে আরো নেগলেক্ট করছে, তখন কিন্তু সে আর নিতে পারছে না, তার হাত খরচ দিচ্ছে না, তার খাবার প্রপারলি পাচ্ছে না। 52 বছর সংসার করার পরে তিনি আমাদের কাছে এসেছেন। সেই মহিলাকেও কিন্তু আমরা ঘরে তুলে দিয়ে এসেছি। খেলাধুলো করো, এত ব্যস্ত, হাজবেন্ডকে পেলে কি করে? পরিচয়টা হলো কি করে? সারা দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছ? ওটা ডেস্টিনি না দিদি, হয়ে গেছে কিছু।
খুঁজে পেয়ে গেছি। শ্বশুরবাড়িতে সময় দিতে পারো? প্রচুর কাজ, অফিস করতে হয়, ইস্টার্ন রেলে আছি আমি এখন, প্লাস খেলার জায়গাটাও দেখতে হয়, প্লাস ফ্যামিলি, সবটাই দেখতে হয়। খুব ভালো থেকো দেবস্মিতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার ফোনের কল লিস্ট কেন চেক করছো? চেক করছে স্বয়ংভু। আরে বাবা, প্রবলেমটা কি সেটা বলবে তো? চুপ করে দাঁড়াও, আমাকে আমার কাজটা করতে দাও। তুমি কল লিস্ট কেন চেক করছো? এই তো এই নাম্বারটা 89। চিরঞ্জিত, ফোনটা দাও। কোনটা? ক্রিমিনালের ফোনটা। আরে ওটা তো সাধুদার কাছে আছে। সাধুদার কাছে আছে? কি ব্যাপার? তুমি এই ফোনে কল করছো কেন? ওই ফোনটা তো ক্রিমিনালটার, যাকে শুট করা হয়েছিল। ওই ফোনটা থেকে তোমার ফোনে ফোন এসেছিল স্বয়ংভু। কখন? যখন কাকুলি দেবী অনুজা কাকুনকে ক্রিমিনালগুলো ঘিরে রেখেছিল, ঠিক সেই মুহূর্তে তোমার কাছে ফোন আসে। এই দেখো, একবার নয়, দুবার নয়, তিনবার, তিনটে মিসড কল। আমি দেখিনি। কেন দেখোনি? তখন আমি পজিশন নিচ্ছিলাম, আমার হাতে ফায়ার আর্মস ছিল, আমার সামনে অতগুলো ক্রিমিনাল ছিল, যে কোনো মুহূর্তে শুট করে দিতে পারতো তারা। তুমি তো জানো সেটা। তাই বলে তুমি দেখবে না কে ফোন করছে না? আরে সেই মুহূর্তে ফোন দেখা সম্ভব নয়। স্টপ ইট! কি হচ্ছে কি? তোমরা ঝগড়া করছো কেন? ও বুঝতে পারছে না কতটা বিপদের মধ্যে আছে। হ্যাঁ, তুমি বলো আমি কি বিপদে আছি। এই ক্রিমিনালগুলোর ফোন থেকে তোমার ফোনে ফোন এসেছিল স্বয়ংভু। হ্যাঁ, তাতে কি প্রমাণ হয়? এর থেকে এটাই প্রমাণ হয় স্বয়ংভু যে ওই অপরাধীগুলোর সাথে তোমারও যোগসূত্র ছিল। কি? হ্যাঁ, ঠিক যেভাবে উৎসব ওই অপরাধীগুলোর সাথে যোগাযোগ রেখেছিল, তুমিও হয়তো যোগাযোগ রেখেছিলে। তুমিও হয়তো এই কেসটার সাথে ইনভলভ, তুমিও হয়তো এই কিডন্যাপিংটার সাথে ইনভলভ, তুমিও হয়তো কাকুলি দেবী ওই দুটো বাচ্চাকে কিডন্যাপ করানোর পেছনে ইনভলভ। তুমি বুঝতে পারছো স্বয়ংভু? তুমি বুঝতে পারছো তোমার কোনো আইডিয়া আছে কতটা বিপদের মধ্যে আছো তুমি? মিসড কল এসছে তো হয়েছেটা কি? আরে কি হয়েছেটা কি মানে? তোমার এসএমএস বক্সটা একবার চেক করা দরকার। আরে বাবা, কি করছো কি তুমি? দাঁড়াও না চুপ করে। কিছু নেই তো। মেলে আছে, ওর মেল বক্সে একটা মেল আছে। রিসিভড 1 crore। মেল? হ্যাঁ মেল। আরে মেল করেছে তো। ন্যাপা বলে ক্রিমিনালটা আছে না, যে ওই কাকলি দেবী আর দুটো বাচ্চাকে কিডন্যাপ করেছিল। আরে যাকে তুমি তো গুলি করে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলে। এই দেবদা, গায়ে হাত তুলতে পারো না তুমি? হাজবেন্ডের উপর আঙুল উঠছে বলে কি গায়ে হাত তুলছো? দিদি আছেন? একদম নয়। কেচ্ছা করে দেবো আমি, তোমার কেচ্ছা করে দেবো, বুঝেছ? মাথা তুলে সমাজে দাঁড়াতে পারবে না। আর তুমি কত টাকায় কার সাথে হাত মিলিয়েছিলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কত টাকার ডিল হয়েছিল? সেটাও আছে ওর মেলে। কি? 1 খোকা নিয়েছে, আর তার থেকে 50% এই স্বয়ম্ভু। এই বলতে চাইছে যে পালে বাঘ পড়ে গেছে, বুঝতে পেরেছিস? পালে বাঘ পড়ে গেছে। উৎসব মুখার্জির যদি সাজা হয় তাহলে স্বয়ম্ভু মুখার্জিরও সাজা হবে।
আরে আমার তো নয় 2-3টে কল গিয়েছিল, তোর সঙ্গে তো আমার ডিলও হয়েছিল। হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে এরা। এদেরকে ভেতরে নিয়ে যাও, নন্দিতা এদেরকে ভেতরে নিয়ে যাও সব কটাকে। তাহলে স্বয়ংভূকেও তো কাস্টাডিতে নিচ্ছ? দিব্যা সেন, গলা নামিয়ে কথা বলো। ফনায় আর জোর নেই, তাই মাথা নামিয়ে কথা বলো। যার না ডিল করো, ডিল। আমাদের সম্মানে ছেড়ে দাও, স্বয়ংভূর বিরুদ্ধে সব ডকুমেন্টস লোপাট হয়ে যাবে। উৎসব আর স্বয়ংভূ দুই ভাই সুখে সুন্দরভাবে সংসার করবে। যদি উৎসব আর দেবুকে তুমি ফাঁসিয়েছ, সব থেকে সমস্যায় পড়বে কিন্তু তুমি। তোমার গুডউইল নিয়ে প্রশ্ন উঠবে, তোমার স্বয়ংভূর সার্ভিস রেকর্ডে কালো দাগ পড়বে। একটু গরম গরম কফি পাঠান বটব্যাল সাহেব, গরম গরম কফি। এসো, কফি খেয়ে নার্ভটা চাঙ্গা করে নি। মাই গড, মাই গড, কি করবো এবার? কি করবো, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। কিছু একটা করতে হবে। তুমি মাথা ঠান্ডা করো, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, এভাবে হার মানলে হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো লোক, ইঞ্জেকশনে খুব লেগেছে? ভয় নেই, মাম্মা তো আমার বুবুনে মাঝে মাঝে পিঁপড়া কুদুস বলে টেস্ট করে। আমি তো ভয় পাই না, তুমিও পাবে না, কেমন? গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন আছেন ঋকদেব বাবু? মেয়ে এসে গেছে একদম ফিট। মধুবনীকে যে কিভাবে সত্যিটা জানাবো, ওর এই হাসিটা আবার মিলিয়ে যাক, আমি চাই না। এই যে এক্ষুনি বললেন মিহি এসে গেছে বলে পুরো ফিট, হঠাৎ চোখ মুখে এরকম চিন্তার ছাপ কেন? আসলে মধুবনী, আমি একটা কথা আপনাকে বলতে চাই। আমি কেন তখন পুলিশের সামনে বললাম ফ্যাক্টরিতে আগুনটা লাগানো হয়েছে, তাই তো? না না, আরে ফ্যাক্টরির কথা শুনে তো আমার আরেকটা কথা আপনাকে বলাই হয়নি। আপনি জানেন ফ্যাক্টরিতে 12 জন ওয়ার্কার আছে, ওইদিকে বিলিং হয় 30 জনের। ভাবুন একবার। এবার আপনি বুঝতে পারছেন তো আমি কেন বলেছিলাম আগুনটা লাগানো হয়েছে? আপনি যাতে ফ্যাক্টরিতে গিয়ে তদন্ত না করতে পারেন সেই জন্য। হয়তো খুব পরিচিত কেউ করেছে, যে জানে যে আপনি ফ্যাক্টরিতে তদন্ত করতে যাবেন। নাইসান্দি, তুমি কিন্তু ভালো লোককে ভালো করে রাখবে, নয়তো মাম্মা তোমায় পিটতে দেবে। এই মিহি, আমার নামে কি বললি রে? আচ্ছা ঋকদেব বাবু, আপনি এবার রেস্ট নিন, আমরা আসি, কেমন? মধুবনী, আমি একটা কথা আপনাকে অনেকদিন ধরে বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। বলবো, জানেন তো মানে মিস্টার সেনগুপ্ত,
আপনার ডিসচার্জ সামারি রেডি হয়ে গেছে, কাল সকালেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। সেনগুপ্ত তো কুশল বাবুর সারনেম। উনি আপনাকে মিস্টার সেনগুপ্ত কেন বললেন? আসলে আমি আসলে আমি আর রিক হচ্ছি ভাই ভাই। আরে মিহি ম্যাডাম মিহি, আমরা সেনগুপ্ত ভাই ভাই, আমাদের সারনেম এক। এই মানুষটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তুই তার সারনেমটাও জানিস না? বড্ড ঘ্যাম বেড়েছে না রে তোর? জানিস তো রিক, আগের দিন তোর এই অবস্থা দেখে একজনের সে কি বাজে অবস্থা দেখতে হয়, সে কান্না কাটি হাও হাও কি অবস্থা, তার উপরে আবার পিটি উষার মতো দৌড়, অ্যাম্বুলেন্সের পেছনে, অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হতে না হতে উনি গিয়ে উঠে বসে বললেন, তাই না মেয়ে ম্যাডাম? প্লিজ। তাই নাকি? কে বলতো, আমি ঠিক বুঝতে পারছি না, আমিও তাকে দেখতে চাই। বল কে? বুঝে না, মানে দেখ বড় হয়েছিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু ভাই, তুমি আমাকে কথা দাও আর কোনোদিন এরকম জীবন বিপন্ন করবে না তুমি। ঠাম্মি, সেদিন আমি নিজেকে আটকাতে পারিনি। সেই ছোটবেলায় দাদুর কাছ থেকে শোনা দাদুর বাবা কিভাবে ফেরি করে করে পুতুল বিক্রি করত, আর সেখান থেকে স্ট্রাগল করে সেই কোম্পানিটা শুরু করলো। তারপর দাদু সেখান থেকে প্লেল্যান্ড কোম্পানিটা তৈরি করলো। এগুলো কি ভোলা যায় ঠাম্মি? ছোটবেলায় গল্পগুলো শুনলে না আমার গায়ে কাটা দিত। এগুলোই তো আমার ইন্সপিরেশন। সেদিন ফ্যাক্টরিতে সব কিছু পড়তে দেখে আমার বারবার এই কথাগুলো মনে হচ্ছিল ঠাম্মি, দাদুদের এই লড়াইটা তো আমি এভাবে পুড়ে যেতে দিতে পারি না। তাই বাঁচানোর চেষ্টা করেছিলাম। আদৌ কিছু বাঁচাতে পেরেছি কিনা তাও জানি না। তাও চেষ্টা না করলে দাদুর সামনে মুখ তুলে দাঁড়াতাম কি করে ঠাম্মি? কিন্তু একটা কথা দাদু ভাই, এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে তুমি কোনো কাজ করো না। যাকে এরপর কদিন আর অফিস মুখও তুমি হবে না, বুঝেছো? বাড়িতে বিশ্রাম নেবে, ঠিক আছে? ঠাম্মি, এক মিনিট। মধুবনী বলুন। ছেড়েছে আপনাকে? হ্যাঁ, এই তো লাস্ট মিনিট ফর্মালিটিস চলছে। বাড়ি যাবেন তো? কেউ আছে সঙ্গে? হ্যাঁ, তো ঠাম্মি, বড় কাকু। মেজো খোকা অটোতে যে মেয়েটাকে দেখেছিল সেই ফোন করেছে নাকি? এর ফোন এলেই দেখছি দাদু ভাই দূরে সরে যায়। কিন্তু দাদু ভাইয়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, কই সে হাসপাতালে এলো না তো? এলে তো মেজো খোকা নিশ্চয়ই চিনতে পারত। একে এত গুরুত্ব দিয়ে ঠিক করছে না দাদু ভাই। আবার যদি মেয়েটা ওকে আঘাত দেয়? এরা তো আসার কেউ নেই, আছে শুধু সবেদল, নীলমণি, কুশল, সেই আসছে। আসলে আমি ভাবছিলাম, মানে আমি না, ওই মিহি বলছিল আর কি, যে বাড়ি গিয়ে আপনি কি খাবেন, কিভাবে সবকিছু সামলাবেন, তাই আর কি। চিন্তা করবেন না, সব ম্যানেজ করে নেব। মাম্মা, আমাকে একটু ফোনটা দাও না। হ্যাঁ, মিহি কথা বলবেন। এই নে। হ্যালো ভালো লোক, তুমি কিন্তু একা একা বাড়িতে গিয়ে চ্যাট চ্যাট ফিল করো না। তুমি বাড়ি যাও, আবার আমরা একদিন গিয়ে আগের দিনের মতো রাতে তোমার সঙ্গে ঘুমিয়ে আসবো। এই মিহি, কি বলছিস? আমাকে দে। আপনি কি যে বলে না, আমি রাখছি। হ্যাঁ, আপনি সাবধানে যান। এবার আমার খুব খারাপ লাগছে। একটা মিথ্যেকে ঢাকতে আরেকটা মিথ্যে বলতে হলো মধুবনীকে। এই মিথ্যের জাল থেকে বেরোতে গিয়ে বারবার আমি আরো জড়িয়ে পড়ছি। কি করে যে এই ট্র্যাপটা থেকে বেরোবো আমি নিজেও জানি না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এখনো বলে যাচ্ছি, আমি আবারও বলবো, অহনা ভালো মেয়ে নয়, অহনা মুখোশ পরে আছে, আর সেটা আপনি একদিন ঠিক টের পাবেন। আর আমি আপ্রাণ চেষ্টা করে যাব যাতে আপনি টেরটা পান। সে আপনি আমাকে যতই হিংসুটা ভাবুন না কেন, যতই খারাপ ভাবুন না কেন, হ্যাঁ আমার কষ্ট হবে, কিন্তু হাল আমি ছাড়বো না, কিছুতেই না। আরো একবার বলি, অহনা খারাপ মেয়ে, বাজে মেয়ে, আর অহনা মুখোশ পরে আছে। এতটা কনফিডেন্ট শ্যামলী, আমি তো বুঝতেই পারছি না যে কি থেকে এতটা কনফিডেন্স পাচ্ছেন উনি। এমনটাও তো হতে পারে যে অহনা একটু মানে যাচাই করে নিতে চাইছে, একটু বাজিয়ে নিতে চাইছে অর্জুনজিকে। এতদিন কোনো সম্পর্ক ছিল না, হঠাৎ করে দেখা করতে চাইছে, উপহার দিচ্ছে, এটা হয়তো প্রথমেও বিশ্বাস করে উঠতে পারেনি। কিন্তু আমরা যে এটার সঙ্গে জড়িত আছি সেটা নিশ্চয়ই অহনা বুঝতে পারেনি, তাই না? হ্যাঁ হতে পারে। না না না, এইভাবে হাওয়ায় ডিল ছুড়ে না কোনো লাভ নেই। একবার অর্জুনের সঙ্গে কথা বলে নি ফোন। হ্যাঁ हेलो। হ্যাঁ অর্জুনজি, একটু কথা বলার ছিল, আপনি কি ব্যস্ত আছেন? हाँ हाँ बोलिए ना। বলছি অহনা কেন এলো না, মানে কি মনে হয় আপনার, ও কেন এলো না? আরে কি হলো এটা তো আমিও বুঝতে পারছি না। আমাকে অহনা বলেছিল ও 100% আসবে পাবে, লেকিন তারপর যে কেন এলো না এটা তো আমিও বুঝতে পারছি না। সরি শ্যামলী ম্যাডাম, আমি সত্যিই চেয়েছিলাম যাতে আমার মতো আর কেউ অহনার জালে না ফাঁসে, লেকিন আমি আপনাকে সাহায্য করতে পারলাম না। না না না, এভাবে বলবেন না। আপনি যা করেছেন কজনই বা করে বলুন। বলছি আপনি বলেছিলেন না যে আপনি অনেক কিছু অহনাকে দিয়েছিলেন, মানে বাড়ি গাড়ি গয়না অনেক উপহার দিয়েছিলেন, বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম তো, বহুত চিজ নিয়েছিল। তার মধ্যে মানে এত কিছু দেওয়ার মধ্যে সব থেকে দামি কি ওই হীরের আংটিটা ছিল? হ্যাঁ। ওই আংটিটা ফেরত দিয়েছিল তো নিশ্চয়ই? কি যে বলেন ম্যাডাম, অহনা হীরের আংটি বাপাস করবে? ওটা ও নিয়ে নিয়েছে। কি যে লোভী লড়কি। আমাদের অহনার এই লোভটাকে কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছেন? বলছি অর্জুনজি, আপনি তো আমাকে এত সাহায্য করেছেন, মানে আমাদের এত সাহায্য করেছেন, যদি আর একটা কাজ করতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে না আমাদের প্ল্যানটা এইবার আর বানচাল হবে না। একটু সাহায্য করবেন? হ্যাঁ বলুন কি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি পার্মানেন্টলি একটা রিলেশনশিপ চাইছি, আমি আমি সেটেল করতে চাই। আই লাইক ইউ। আমি তোমার সাথে রিলেশনশিপে যেতেই পারি, লেকিন আমি তোমাকে বিশ্বাস করতে পারি? আগের বার তুমি যা করেছো। দেখো আমি তোমাকে মিথ্যা কথা বলবো না, আমার টাকার খুব দরকার এখন। আমার বাড়ি ভাড়া 1 লাখ টাকা এখনো বাকি রয়ে গেছে, আমি দিতে পারছি না। আর বাড়িওয়ালা রোজ আমাকে অপমান করছে। আমি তোমার সঙ্গে আর প্রদীপজির সঙ্গে যে অন্যায়টা করেছি সেটা আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে কখনো ঠকাবো না, আই প্রমিস। তুমি এত ভালো বলি তো আবার আমার সঙ্গে মিট করলে বলো, কিন্তু বাড়ি ভাড়াটা যে কোথা থেকে জোগাড় করি। কি বলছে প্রিয়া দিদি? না স্যার এক কথায় কোনো প্রশ্ন না করে সব টাকা দিয়ে দিয়েছে, তারপরেও টাকা চাইছে। ইস কি বাজে মেয়ে।
দাদাভাই যদি পুরোটা নিজে কানে শুনতে পারতো না ভালো হতো। চুপ চুপ, কথা বলো না, অডিও আসছে। জানো আমার থাকার জায়গা নেই, ভালো জায়গা নেই। তো মিথ্যে কথা বলে যাচ্ছে আমার সামনে, স্যারের নামে উল্টো পাল্টা কথা বলছে, মিথ্যে কথা বলছে, মনে হচ্ছে না মাথাটা পাঠিয়ে দিয়ে একেবারে মিথ্যুক কথাকার। তুমি তো আবার কোনো অভাব রাখোনি, এখন আমাকে অটোতে যাতায়াত করতে হয়, এই গরমে আমার খুব কষ্ট হয়। আমি তোমার সঙ্গে যে বেমানিটা করেছি সেটা আমি বুঝতে পেরেছি, আমি হাড়ে হাড়ে ভুগছি। আমি আর এসব করবো না, আমি তোমাকে আর ঠকাবো না। তুমি এখন কোথায় থাকো? একটা শ্যাবি এক কামরার ফ্ল্যাটে, আলো ভালো ঢুকে না, ভালো পরিবেশ নয়। একটা বন্ধু দয়া করে থাকতে দিয়েছে, যে কোনো দিন বলতে পারে ফ্ল্যাট ছেড়ে চলে যেতে, তখন আমি কোথায় যাব আমি জানি না। না না না, আমি না আর সহ্য করতে পারছি না, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। আরে স্যারের নামে মিথ্যে কথা বলে যাচ্ছে অনবরত, তুই একটু দাঁড়া চুপ করে। হীরের নেকলেসটা পছন্দ হয়েছে? হ্যাঁ খুব, এই তো দেখো পরে এসছি, আমায় ভালো লাগছে বহুত। এরকম একটা হীরের নেকলেসের খুব শখ ছিল আমার, তুমি যে কি করে আমার মনের কথা বুঝে গেলে। শুধু আমি তোমার মনের কথা বুঝলাম না, শুধু তোমার মুখের কথাই শুনলাম। কেন করলে এটা? স্যার জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চা তো ঠান্ডা, এতক্ষণ ধরে ওয়েট করিয়ে আপনারা এটা বরযাত্রীকে দিচ্ছেন? আরে কি হচ্ছে কি বলো দেখি? হ্যাঁ, সামান্য একটু চায়ের জন্য তো উতলা আর কি আছে? আরে বলছে তো ব্যবস্থা করবে, এরকম ভাবে বলো না কেমন? হ্যাঁ দিচ্ছে সব দিচ্ছে। আরে না না না, আপনি কি দেখবেন জামাই বাবু, আপনি ওদের একদম গার্ড দেবেন না। আরে কি বলছে? আরে ছি ছি, কি বাজে ব্যবস্থা বলুন তো। আগেকার দিন যদি হতো না তাহলে এতক্ষণে বরকে তুলে নিয়ে যেত। একদম ঠিক বলেছো এটা। কি সাংঘাতিক ব্যাপার, কি বলছে না? বরকে তুলে নিয়ে চলে যাবে? আরে বরকে ব্রেকডাউন গাড়ি নাকি? দাদা ভাই, চা নিয়ে কি অশান্তি শুরু হলো বলতো? বিয়ে মানেই অশান্তি। প্রথমে ছোটখাটো জিনিস নিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে পড়বে বড় বড় বোম। ওনাকে কি বলছো? ক্ষমা করবেন না, ক্ষমা করার দৃষ্টি মার্জনা করবেন। আরে না না, ওরা কথা উনি বললেন, এরপর এই বাড়িতে কিছু মুখে নেবো কিনা দুবার ভেবে দেখতে হবে। এইভাবে কথা বলবে না, কেন এভাবে কথা বলছো? ভাই এ তো শুরু, এখন বরযাত্রী কন্যাযাত্রীতে হচ্ছে, তারপর বর বলতে হবে। যাকে বাদ। কি ব্যাপার বলো তো, তোমার এত দেরি হলো কেন? আর বলো না, আমি তো আমার প্রজাপতি নিয়ে হুড়হুড় করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তায় একদল গুন্ডা আমাদের পথ আটকালো। সে কি? তারপর 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 তো আমি দিচ্ছিলাম আচ্ছা করে গুন্ডাগুলোকে, কিন্তু ঠিক সেই সময় বাইক চালিয়ে একটা লোক এলো হঠাৎ করে। কিন্তু তার তো মুখটাই ঠিক করে দেখলাম না। এবার হানিমুন নিয়ে শুরু হবে, তুই বলবি সমুদ্র, ও বলবে আগ্নেয়গিরি। দেখে নিস, এসব আমি বলছি না, দেখ এসব আমার এক্সপিরিয়েন্স বলছে। আচ্ছা দাদা ভাই, তোর এক্সপিরিয়েন্স আর কি বলছে বলতো? দেখ ভাই, যে কোনো তুচ্ছ কারণ নিয়েও হয়। যেমন দেখ, তুই এসি 22-এ কেন দিলি, 16-তে কেন দিলি না, সেটাও একটা কারণ।
পারবো না। কি পারবি না? কি বিয়ে করা সম্ভব না? মানে কেন বাবা? মানে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? বিয়ে হবে না, ছেলে বলছে বিয়ে করবে না। মানে বিয়ে হবে না মানে? এই ঘটক দিদি ঠিক করা বিয়ে কোনোদিনও ভাঙেনি। দাঁড়া, আমি দেখছি। এই এই দাদা ভাই, কি বিয়ে করা সম্ভব না রে? এখন আমায় বলছিস কেন? তোকে আমি কত আগে বুঝিয়েছিলাম, এখন বলে কি হবে? কার এত বড় সাহস যে বিয়ে ক্যান্সেল করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হঠাৎ কি এমন হলো অর্ক বাবু যে আপনি বিয়ে করবেন না বলছেন? কারণটা তো বলুন, না হলে এই ঘটক দিদি ছাড়বে না আপনাকে। আপনি জানেন আজকাল বড় বউ সব কিছু নিয়ে ঝামেলা করে। না না না, আমি এত ঝামেলা নিতে পারবো না বাবা। চমৎকার, কাকে কান নিয়ে গেছে বললো আর আপনিও কাকের পিছনে দৌড়ালেন। আচ্ছা বোকা লোক তো মশাই আপনি। ডিভোর্সের উকিলের কাছে বিয়ে ভাঙার গল্প শুনে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন। কে কার সাথে কি করেছে তাই দেখে আপনি অন্তরাকে কাট করে দাঁড় করাচ্ছেন। বিয়ের দিন ভরা আসরে বলছেন বিয়ে করবেন না। অন্তরার সঙ্গে এই অন্যায়টা কেন করছেন আপনি? সবাই সমান। কাল পাকা দেখার গয়না পছন্দ হবে না, অন্যজনের শ্বশুরবাড়ির দেওয়া ঘড়ি পছন্দ হবে না। ওটা আপনার মনে হয়, আপনার মাথার ব্যামো আছে, আপনি ডাক্তার দেখান, বুঝলেন? রাস্তায় বেরোলে তো লোকের অ্যাক্সিডেন্ট হতেই পারে, তা বলে কি লোক রাস্তায় বেরোবে না? আর যতজন লোক রাস্তায় বেরোয় তার মধ্যে কতজনের অ্যাক্সিডেন্ট হয়? এটাকে বলে কুযুক্তি। এটাই আসল যুক্তি, এটাই জীবনের হিসেব। জীবনের অঙ্কে শুধু 2 2 4 হয় না, বুঝলেন? আপনি যে 5টা গল্প ভাইকে শুনিয়েছেন তার থেকে বেশি উদাহরণ তো আমি দেখাতে পারি। এই যে দেখুন, এখানে যাদের বিয়ে হয়ে গেছে তারা তো সুখেই সংসার করছে, তাহলে আপনি এরকম কেন বলছেন? বিয়ে হলে ভালোবাসা ঝগড়াঝাটি সব হবে, শুধু বর বউয়ের মধ্যে নয়, আত্মীয় স্বজনদের মধ্যেও তো হয় এরকম ঝগড়াঝাটি। তাহলে একটা গল্প বলি আপনাকে, শুনুন। একটা বিয়ে দিতে গেছিলাম, ফার্স্ট ব্যাচ খেতে বসেছে, পাঁঠার মাংস সেদ্ধই হয়নি, সেই নিয়ে কি ঝামেলা। তারপর আমি কি করলাম জানেন? এই যে আমার সাগরেদ গুলোকে দেখছেন, এদেরকে দিয়ে একটা পেঁপে আনিয়ে দিলাম। পেঁপে ঝোলে পড়লো, পাঁঠার মাংসও সিদ্ধ হলো, আর অশান্তিও মিটে গেল, আর বিয়েটাও হয়ে গেল। আর তারা 3 বছর সুখে শান্তিতে সংসার করছে, বুঝলেন? মুরগির মাংস বেশি সেদ্ধ হয়েছে বলে ডিভোর্স হয়ে গেছে, তেমন কিছু আমার হাত দিয়ে বেরিয়েছে, বুঝতে পারলেন? তা বেশি জ্ঞান দেবেন। আমি জ্ঞান দিচ্ছি? আপনি তো ভাইয়ের বিয়েতে ভাঙচি দিচ্ছেন মশাই। না, একদম না, আমি ভাঙচি দিচ্ছি না। আমি যা করছি আমার ভাইয়ের ভালোর জন্যই করছি। আর আমি যা করছি আপনার ভাই, অন্তরা আর 2 পরিবারের ভালোর জন্য করছি। আমি ওদের ঘটকালি করেছি, একবার দেখা হলো, আমি জানি ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। অন্তরার মনে হয়েছে ও অর্ঘ্য থেকে ভালো জীবনসঙ্গী আর পাবে না। আর অর্ঘ্যবাবুর কি মনে হয়েছে সেটা ওকেই জিজ্ঞেস করুন না। তোকে আর আমার নতুন করে কিছু বলার নেই, তাই আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স গুলো বলতে চাইছিলাম না। থাক থাক, আপনার আর কিছু না বলাই ভালো। না দাদা ভাই বলতে চাইনি, আমি জোর করেছি, কিন্তু শুনি আমি এমন ভয় পেয়ে গেলাম। এত ভয় পেলে চলবে? বিয়েটা তো গাড়ির মতন, রাস্তায় না বেরোলে বুঝবেন কি করে সিগন্যাল লাল না সবুজ? আর লাল থাকলেও সবসময় তো আর লাল থাকে না, মিষ্টি কথায় কখনো সবুজ আবার কখনো হলুদ হয়। তারপর
তারপর জীবনে টোটো গাড়ি হু হু করে চলতে থাকে। কি অবস্থা, আজকে দিল 80 টাকা কিলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো সব ঠিক করে দিয়েছি, শুভ দৃষ্টি থেকে সিঁদুরদার সব গ্যালোপিং স্পিডে হবে। চলো চলো চলো। এই দাদা ভাই, তাহলে তুই এটা সেরেই ফেলি বল। তোর ভাই হয়ে যদি একটু সাহসী না দেখাতে পারি তাহলে কিভাবে চলবে? হ্যাঁ, চোখ থাকতে যদি কেউ অন্ধ হয় তা কি আটকাবে বল? যা যা ভাই যা। কি ব্যাপার, এরকম হুতুম পেঁচার মতন মুখ করে চলে যাচ্ছেন কেন? ভাইয়ের বিয়ে, একটু হাসুন না। আজ নয় কাল বুঝতে পারবেন বিয়ের মতন সুন্দর জিনিস আর দুটো হয় না। আপনিও একদিন বুঝতে পারবেন। এই যে সবাইকে ধরে ধরে বিয়ে দিচ্ছেন না, মানুষের যে কত বড় ক্ষতি করছেন, এরা সবাই একদিন আমার কাছেই আসবে। বালাই সাত, তার আগে বরং আমি ঘটকালি করে আপনার সাথে একটা মিষ্টি মেয়ের বিয়ে দিয়ে দেবো। এই শুনুন, আপনার বিয়ে দিলেই না আপনার এই গজগজানি সব কমে যাবে। মালা এত খরচ করে কেনা, আমি আর বরদাস্ত করবো না, কিন্তু মালা বদল হবে না। এই যে এইটুকুনি জায়গা তো শুকিয়েছে, হ্যাঁ, তার এইটুকুনি জল ছিটালে তাজা হয়ে যাবে। তুমি কাকার কথা বলছো কেন? এটা তো কোনে পক্ষ আনবে। মালাটা দাও আমাকে, দাও। আমার কথা শোনো, আমি বলছি শোনো, আমার মালাটা তো তোমার খরচায় হবে না। ঠিক আছে, আমার খরচা হবে না মানে? যার খরচাই হোক তাকে তো টাকা খরচা করতে হবে নাকি? বিয়েতে এত খরচ, তার মধ্যে মালার জন্য অতিরিক্ত খরচ আমি বরদাস্ত করবো না, এটা আমি বলে দিচ্ছি। বুঝতে পারছি না, এটা মালা নিয়ে এরকম টানাটানি কিসের? কেন এত ঝগড়া? আরে বাবা, সেটা তোমার দিদিকে বোঝাও। এই যে এক একটা মালা দাম কত জানো? 700 টাকা করে, 700 টাকা। সেই মালা একটুখানি জায়গা শুকিয়ে গেছে, বলছে ফেলে দিতে। কোনো মানে আছে বলো দেখি? আপনার এখনো বিয়ে হয়নি তাই না? হোক, ডিভোর্সে আমিই করাবো। আপনার মাথায় স্ক্রুটা না পুরোই ঢিলা, আগে ওইটা টাইট করানো দরকার, তারপরে বাকি কথা। মালারই তো ব্যাপার, এত বড় একটা খুব ভালো হয়েছে। মালা বদল হয়ে গেল দিদি। মালা বদল হয়ে যায়, মালা বদল হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব মায়েরা যেমন চায় তার মেয়ের সংসারে সুখী হবে, আমিও আলাদা কিছু চাইনি মা। তোর বাবা বেঁচে থাকলে যেমন করে বিয়ে দিত আমি তার সামান্য কিছু করতে পারিনি মা, কিন্তু তোর বাবা বেঁচে থাকলে তোকে যতটা ভেতর থেকে আশীর্বাদ করত আমি ঠিক ততটাই করছি মা। এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাদের এই বাড়িতে আজকে থেকে আর থাকবে না। মাসিমা, আমরা বরং কুর্তিটাকে এই বাড়িতেই রেখে যাই।
পার্টি দাও, প্রতিদিন জামাই আদর পাবে আর আপনিও একটা ছেলে পাবেন। লক্ষ্মী বাবা আবার ভাই আমাকে কথা দে যে তুই আগে নিজের সংসার সামলাবি, এই আমাদের জন্য করতে গিয়ে, আমাদের কথা ভাবতে গিয়ে নিজের সংসারটাকে ভাসিয়ে দিবি না মা। আমরা এখানে আছি, হ্যাঁ, এই যে তোর বৌদি আছে, আমাকে দেখবে, স্রোত আছে, আমরা এখানে সবাই মিলে যাও করে চালিয়ে দেবো মা। তুই আগে নিজের কথা ভাববি, নিজের সংসার না। আন্টি এত কান্নাকাটি করছেন কেন? আমি কি ওনার মেয়েকে এলোপ করবো নাকি? মা সব বিষয়ে একটু বেশি হাইপার। তুমি যদি দিদিভাইকে হরণ করে নিয়ে যেতে, তাও মা এভাবেই কান্নাকাটি করতো। আন্টি কোনো বিষয়ে কি কোনো রকম আশঙ্কায় আছেন? না, সেরকম হলে আমি আলাদা করে কথা বলতে পারি। এখন আমি কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বার, দরকার হলে আমি কথা বলতেই পারি। না না, এখান থেকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বললে মা বেশি এম্বারেসড হবে। আর কাজটা যখন কেঁদে নিতে দাও, এই সময় কান্নাকাটি হওয়াটা শুভ, বুঝলে? বাবা, লিটল সিস তো দেখছি বেশ জ্ঞানী। কি করে? যদি বলি যে তোকে আমি পাকাপাকি ভাবে এই বাড়িতে পেতে চাই, আমার ছেলের বউ করে। ইস, আমি এসব ভাবছি কেন? আশ্চর্য, আমার কেন ওসব কথা মাথায় আসছে? যত সব স্টুপিড থটস। আজকে তোমাকে একটা পরিষ্কার কথা বুঝিয়ে দিতে চাইবা, তুমি বিয়ে হয়ে একটা অন্য সংসারে যাচ্ছ। সেই সংসারের আলাদা একটা নিয়ম কানুন, আলাদা আদব কায়দা, তোমাকে সবটা শিখতে হবে না মা। আর অনির্বাণের পরিবারের সাথে আমাদের একটা বিশাল ফারাক আছে, অবস্থার ফারাক, তাই না? তুমি ওদের নিয়ম কানুন কিচ্ছু জানো না মা, তোমাকে সবটা শিখতে হবে মন দিয়ে। তার জন্য অনেকটা সময় লাগবে মা, বুঝেছো? আর তুমি যদি সংসার করতে গিয়ে দেখো, আমার দিকে তাকাও, অনির্বাণের বাবা মা চান না তুমি চাকরি করো, তুমি কিন্তু আমাদের কথা ভেবে সেরকম কোনো সিদ্ধান্ত জোর করে নিও না মা, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কনকাঞ্জলি দিয়ে আমি যাব না। আমি যদি কারোর কাছ থেকে ঋণী হয়ে থাকি, আমার এইভাবে সেই ঋণ শোধ করার কোনো ইচ্ছে নেই মা। এতগুলো বছর ধরে তোমাদের দেওয়া শিক্ষা, বোধ, বুদ্ধি, সংস্কার, আচার আচরণ, সে সব কিছু বাবদ যা ঋণ হয়েছে, আমি সারা জীবন ধরে সেই ঋণ একটু একটু করে শোধ করতে চাই মা। অনির্বাণ, তোমাকে আজকে আমি কিচ্ছু বলবো না বাবা। তুমি আমার মেয়েকে বোঝো, ওকে ভালোবাসো, এটাই আমার সব থেকে বড় শান্তি। আপনি আমাকে এতটুকু ভরসা করছেন, এটাই আমার কাছে যথেষ্ট। আপনার আর কিচ্ছু বলার দরকার নেই। দাদা ভাই, অনেক অন্যায় করেছি আমি দাদা ভাই, অনেক কটু কথা বলেছি তোকে। প্লিজ আমাকে ক্ষমা করে দিস দাদা ভাই, প্লিজ রাগ করে থাকিস না আমার উপর, প্লিজ। হ্যাঁ, তুইও যাস তাহলে?
যা তিক্ততা ছিল সব ভুলে যে রাজা। থাম না দাদা, রাজা নয়, সে রাজ পেয়াদা। যে মাতুল। মাতুল কিসে? সবাই জানে সে তার পিছে। তার ছিল এক ছাগল ছাটা। ছাগলের কি গজায় ডানা? কাল এখানে যা যা হয়েছে রাই সে বিষয়ে কিছু জানে? না না, তুমি তো আমাকে বারণ করেছিলে বলতে, তো আমি মাকেও মানা করে দিয়েছিলাম, আর বিক্রম কিছু বলবে না। আর তখন তো বাইরের কেউ ছিল না এখানে। রায়ের এমনি অনেক বিষয় নিয়ে ও সংসার মধ্যে আছে। এই বিষয়টার ব্যাপারে যদিও আগে থেকে জেনে যায় তাহলে ও উপড়ে যাবে। কিন্তু অনির্বাণ, রায়কে তো এটা ফেস করতেই হবে। ও বাড়িতে যাওয়ার সাথে সাথে তোমার বাবা মা যদি ওকে... দেখুন, চিন্তা করার কিচ্ছু নেই। আমি মা বাবার সঙ্গে থাকছি না, আর বিয়ের সেরেমনি কমপ্লিট হয়ে যাওয়ার পর মা বাবা ফিরে যাচ্ছেন, বাকি সময়টা আমি ঠিক সামলে নেব। কিন্তু এড়িয়ে গিয়ে এটার কোনো মীমাংসা হবে বলে আমার মনে হয় না। তুমি সামনাসামনি এটা মেটাবার জন্য তৈরি থেকো। আমি তোমাকে আগলে রাখবো রাই। বাপি মা কোনোভাবেই তোমাকে ছোট করতে পারবে না। তোমার দায়িত্ব এখন আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বিয়ে হয়ে একটা অন্য সংসারে যাচ্ছ, সেই সংসারের আলাদা একটা নিয়ম কানুন, আলাদা আদব কায়দা, তোমাকে সবটা শিখতে হবে না মা? মা আজ আশীর্বাদের সময় আমায় কেমন যেন সাবধান করছিল মনে হলো। কেন? অনির্বাণের বাবা মার সঙ্গে কি কালকে মায়ের কোনো কথা হয়েছে? মা কি কিছু আশঙ্কা করেছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? অনির্বাণের বাবা মার কি বিয়েতে আপত্তি ছিল? থাকতেই পারে, আমাকে তো ওনারা ঠিকভাবে চেনেনি না। কিন্তু যে আমি অনির্বাণকে এতবার করে প্রশ্ন করলাম, ও তো এড়িয়ে গেল কথাটা। গোমরামুখ হয়ে আমার পাশে বসে থাকা চলবে না। শরীর খারাপ লাগছে নাকি বাড়ির জন্য মন খারাপ করছে? এত গোমরামুখ হয়ে বসে আছো কেন? কোনোটাই না, আমি একদম ঠিক আছি। বলছি, আমি আর মন্দার কি আলাদা গাড়ি নেব? না না, আমি তো সামনে বসে আছি, আমি কিছু দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। এই শর্মি, তুমি বরং গাড়ি থেকে নেমে অন্য গাড়ি ধরে বাড়ি এসো। কুর্তিদা, বলছি তোর এখনো রাইয়ের সঙ্গে আলাপ বাকি আছে নাকি? আমি কিন্তু তাহলে কান পাততে চাই। আসলে বিবাহিত কাপলদের আলাপ শোনার শখ আমার অনেক দিনের। দেখেছো কুর্তিদা, এই তোমার বোন শর্মি, এটা না বড্ড পাকা। জানো বৌদি, সবাই বলে আমি নাকি ওকে বিয়ে করেছি, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা উল্টো। ও আমার মতো সহজ সরল নিষ্পাপ একটা ছেলেকে বিয়ে করে উদ্ধার করেছে। শর্মি, তুই দেখ, একটা মানুষ 10 মিনিট ধরে আমার পাশে এভাবে বসে আছে, আর গাড়িতে ওঠার পর থেকে উনি কিন্তু বাইরের দিকে চেয়েই বসে রয়েছেন। আমি নোটিস করেছি, আমার দিকে একবারও তাকাচ্ছেন না। তুই বলতো এটা সহ্য করা যায়? না না না, কখনোই নয়। পাশে বসে থাকা মানুষটার অ্যাটেনশন পাওয়ার জন্য যা করতে হয় তাই করতে হবে, বুঝলে কুটিদা? শুরু করে দাও। না মন্দার, এই গাড়ির মধ্যে এরকম হাঁটু মুড়ে বসে আমি দেবীর কাছে তার মন ভিক্ষে চাইতে পারবো না। হ্যাঁ, তবে তিনি যাতে আর অন্যমনস্ক না থাকেন সেই ব্যবস্থা করতে পারি। কোনো কিছু নিয়ে টেনশন করছো? আমাকে বলো না।
দাদুটাকে ওরা কখন আনতে যাবে কে জানে। ও বাড়ি গিয়ে একবার ফোন করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকে কেসটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তোর এই কথাগুলো শুনে মনে হচ্ছে তুই নিশ্চয়ই কিছু জানিস। আমাদের বল, প্লিজ বল। অদ্ভুত তো, এই কেসটার ব্যাপারে জানতে হলে তোর থানায় যা, ওখানে ওসি শুভেন্দু প্রামাণিক আছেন, যা। আমরা ওখানে গিয়েছিলাম স্যার, কিন্তু ওরা তো মুখ খুলতেই চাইছে না। আপনি প্লিজ আমাদেরকে সত্যিটা বলুন। দেখুন, পুলিশ যেটা বলেছে সেটাই সত্যি। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আপনারা প্লিজ চলে যান এখান থেকে। স্যার, আমি কিন্তু শুধুমাত্র জার্নালিস্ট নই, আমরা অর্ক দত্তর বাড়ির লোক। আর অভিজিৎ, যে ছেলেটা মারা গেছে, ও আমাদের ভাইয়ের মতো ছিল স্যার। প্লিজ প্লিজ আপনারা চলে যান, আমি কিচ্ছু জানি না। বিকাশবাবু, আপনি যখন থানায় ছিলেন নিশ্চয়ই কিছু না কিছু তো দেখেছেন। দেখুন বুবাই, মানে অর্ক দত্ত আমার ভাইপো, ওর অবস্থা দেখলে আপনার কষ্ট হবে। ও এখন আইসিইউতে আছে, 72 ঘন্টা টাইম দিয়েছে ডাক্তার। প্লিজ আপনি বলুন না। প্লিজ আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা তো নিশ্চিন্তে আছে, বলুন। আপনি প্লিজ আমাদেরকে সত্যিটা বলুন, এড়িয়ে যাবেন না আমাদেরকে। বিকাশ, ডিউটি অফিসার তুই ছিলিস মানে একটু আধটু নয়, আমি অ্যাজিউম করছি তুই পুরোটাই জানিস। স্যার প্লিজ চুপ করে থাকবেন না, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আরে আমি ডিউটিতে থাকলেও আমি কিচ্ছু জানি না, আমি লিভে আছি, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। ছুটিটা তোকে মুখ বন্ধ রাখতে দিয়েছে, তাই না বিকাশ? দেখুন, আপনাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার উপরে প্রেশার আছে, কিন্তু একবার আমাদের অবস্থাটাও বোঝার চেষ্টা করুন। আপনার বাড়ির কারোর সাথে এইভাবে কিছু হলে আপনি মুখ ফিরিয়ে থাকতে পারতেন চুপ করে থাকতে, বলুন। স্যার আপনি এখনো চুপ করে থাকবেন? প্লিজ কিছু একটা বলুন। স্যার, প্রশাসন থেকে আমাদের চ্যানেলে চাপ দেওয়া হচ্ছে যাতে এই নিউজটা আমরা ড্রপ করে দিই। প্লিজ স্যার, আমরা যদি কোনো একটা লিড না পাই তাহলে কিন্তু যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে। অফিসিয়ালি না হোক, আনঅফিসিয়ালি ওনাদের কোনো একটা লিড অন্তত দে, যাতে ওরা পার্সোনালি ইনভেস্টিগেট করে দেখতে পারে ব্যাপারটা। অঙ্কিতা, আমার চাকরি চলে যাবে। আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি, আপনার নামটা কেউ জানতে পারবে না। আপনি শুধু বলুন কালকে কি ঘটেছিল ওখানে, ব্যাস। আপনারা দয়া করে ওনাকে আর বিরক্ত করবেন না, উনি অনেক ডিস্টার্বড আছেন। তোর মতো অনেস্ট অফিসার যদি চুপ করে থাকে, ওনারা কোথায় যাবেন বলতো? এখানে সময় নষ্ট না করে থানায় খোঁজ নিয়ে দেখুন, 106 নম্বর পাতার পর 108 নম্বর পাতা কোথা থেকে এলো। একশো 6 নম্বর পাতার পর 108 নম্বর পাতা, একটু ক্লিয়ার করে বলুন না। মোহনপুর থানায় এফআইআর ডায়েরিতে 106 নম্বর পাতার পরেই 108 নম্বর পাতা আছে। আমি এইটুকু ইনফরমেশন দিয়ে দিলাম, বাকিটা আপনারা খুঁজে বার করুন। 106-এর পরে 108 নম্বর পাতা, তার মানে 107 নম্বর পাতাটা কোথায়? দেখুন, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমাকে আমার চাকরি বাঁচাতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি প্লিজ এত টেনশন নিও না। অঙ্কিতা, এই ইনফরমেশনটা যে আমি দিয়েছি সেটা কাউকে বলিস না। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আপনার ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা কথা দিচ্ছি। থ্যাংক ইউ, বাট এবার আপনারা আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফোন নিয়ে বেরোন কেন? হ্যাঁ, সামলাতে পারেন না? সকাল থেকে শুধু 100টা ওই ফোন হারানোর কমপ্লেনই লিখে গেলাম। কি কাণ্ড! জন, আপনার কমপ্লেনটা লিখে নিয়েছি। স্যার আসবো? ফোন টোন হারিয়েছে নাকি? তাহলে দয়া করে এখানে আসবেন না আর। না না স্যার, আমরা পেস্ট কন্ট্রোল থেকে এসেছি। আসুন, যান। এখন থেকে সাবধানে ফোন রাখবেন। পেস্ট কন্ট্রোল? কোন কোম্পানি থেকে এসেছেন বলুন তো? স্যার আমরা সিটি পেস্ট কন্ট্রোল থেকে এসেছি।
কি আমরা পেস্ট কন্ট্রোল সেজে ওখানে ঢুকবো? আর মোহনপুর থানায় তো সবাই আমাদের চেনে, ওখানে ঢুকবো কি করে? ভুল করছো স্বয়ংদা, ওরা আমাদেরকে চেনে কিন্তু রুচিদি বা পিকলুকে তো চেনে না, তাই ওরা সামনে থেকে পুরো বিষয়টাকে লিড করবে আর আমরা পরে ঢুকবো। কিন্তু পর্ণা, এটা একটু বেশি রিস্ক হয়ে যাবে না? রোজের ডেরায় ডেঙ্গির ইনজেকশন দিতে ঢুকেছিলাম বলে আমরা পেরেছিলাম, কিন্তু পুলিশের কাছে পুলিশ তো হাজারটা প্রশ্ন করবে, কোথা থেকে এসেছি, কি বৃত্তান্ত। আর সব থেকে বড় কথা, আমরা রেডি হয়ে ওখানে পৌঁছতে পৌঁছতে তো সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলায় কি এসব কাজ হয়? মানে পুলিশ বলেই এত প্রশ্ন আমার মাথায় আসছে। আমি ব্যাপারটা বুঝতে পারছি, হয়তো ওরা অনেক প্রশ্ন করবে, আমাদের কিন্তু মাথা ঠান্ডা করে তার উত্তরটা দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। না হলে কিন্তু বুবাই আর অভিজিতের সাথে যে অন্যায়টা হয়েছে তার প্রতিকার আমরা করতে পারবো না, আমাদেরকে এটুকু রিস্ক নিতেই হবে। স্যার, কিছুক্ষণের জন্য আপনাদের থানাটা একটু খালি করে দিতে হবে। কোন হরিদাস পালাম নি? হ্যাঁ, থানা খালি করতে বললে কি করে দিতে হবে নাকি? আচ্ছা, আপনাদের খবরটা কে দিয়েছে বলুন তো? স্যার, থানা থেকেই তো ফোন করে বুকিং করেছিল, আর এমার্জেন্সি বলে আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। স্যার বলেছে বোধ হয়, আর অফিসের ফাইল রুমে তো ছাড়পোকা হয়েছে প্রচুর। শুধু কি ছাড়পোকা, আরশোলায় ভর্তি, ব্যাগপত্রে ঢুকে যাচ্ছে। এই ফুসফুসে দিলে ছাড়পোকা মরবে তো? মানুষ মরে যাবে স্যার, পোকা তো কোন ছাড়। কত দক্ষিণে নেবেন? কত দক্ষিণা? ই বাবা, কি বলছেন স্যার, পুলিশ স্টেশন, ফ্রি সার্ভিস আমাদের। আপনাদের শুধু একটু বেরিয়ে যেতে হবে, আসলে বাইরে আমাদের 3 জন আছেন, ওনারা স্প্রে শুরু করবে, খুব গন্ধ তো। ওরে বাবা, আমার প্রচন্ড গা গোলাবে, আমি বেরিয়ে যাচ্ছি স্যার, পারলে আপনিও চলে আসুন। এই তোমরাও এসো। আরশোলা, বুঝলেন, ওই আরশোলার ভয় নিয়ে এই পুলিশের চাকরিতে এসেছে। শুনুন, এই থানা খালি করে আমরা কিন্তু যেতে পারবো না, আমাদের দুজনকে এখানে থাকতে হবে। আপনারা আপনাদের কাজ করুন। তোমরা এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি, নামার আগে একটু বলে যাও তো, ত্রাণের গাড়ি লুট করার কি প্ল্যান করলে? দাদা, আপাতত 2 গাড়ি মালপত্র এদিকে এসে পড়েছে, খেজুরদহর পাশের হাইওয়ে দিয়ে নবাবগঞ্জে ঢোকার কথা। আমরা হাইওয়েতে গাড়িটা ধরবো প্ল্যান করেছি। উফ, ভাই তোমাকে আর বোঝানো যাবে না, হাইওয়ে নয়। কি করছো? হাইওয়ে খোলা জায়গা। শোনো, পথে তো ভগবানপুর পড়বে, এই ত্রাণের গাড়িটা না ওখানে শর্টকাট নেবে। তুমি বলো 2 জন লোককে রেডি থাকতে, জোর করে হোক যা করে হোক গাড়িতে উঠে যাবে, তারপরে ওই ড্রাইভারকে ভয় দেখিয়ে গাড়িটা নিয়ে সোজা আমাদের গোডাউনে ঢুকে যাবে, বুঝতে পেরেছো? কেউ যেন কিছু জানতে না পারে, তিওয়ারি বারবার করে বলছি। আমি তারপরে একটা কাজ করব, আমি আমার মেশিনারি দিয়ে চাউর করে দেবো যে এই পুরো ত্রাণের গাড়িটা লুট হয়ে গেছে। তুমি এই রটনাটা বাইরে ভালো করে রটিয়ে দাও, বুঝতে পেরেছো? কিন্তু গাড়ি যেন আমার গোডাউনেই থাকে। দাদা, এর মধ্যে কিন্তু মানুষজনের বিক্ষোভ শুরু হয়ে গেছে। আরে জানি, ওই তো তমজিৎরা সব এসছে, তাতে আমার খুব একটা অসুবিধা হবে না, সমস্যা বেশি হবে মাস্টারমশাই, বুঝতে পেরেছো? আমি ভগবানপুরে গুন্ডাদের উপর দোষ চাপিয়ে দেবো, আমি নিরাপদে থাকবো, তুমি চিন্তা করো না। কিন্তু তুমি কিন্তু ওই ত্রাণের গাড়ি লুট করায় গন্ডগোল করো না প্লিজ, ওটা ঠিক করে করো, কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে দাদা, আমি বুঝে গেছি। তাহলে আমি এখানে নেমে যাই? নামো। চুপচাপ চল, গাড়িতে ওঠ, চুপচাপ ওঠ। ও জেঠু, তোমার কি হয়েছে গো?
হে বাবা, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছে তাতে তোমার জ্বর কমে যাবে, ঠিক আছে? এইটুকুনি মুড়ি দিয়ে আমার কি হবে? কাল থেকে খাওয়া দাওয়া হয় না, এরা না খেয়ে আছে এখনো। আমি কার মুখে দেব? মাসি 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 কার মুখে দেব? তুমি রাগ করো না মাসি, তুমি রাগ করো না। দেখতেই তো পাচ্ছ আমাদের কাছে সেরকম খাবার নেই আর এতগুলো মানুষ। তুমি মুড়ি আর জল খাও, তুমি মুড়ি আর জল খাও, ত্রাণের গাড়ি এক্ষুনি চলে আসবে, একটু মানিয়ে নাও। সন্ধ্যা তো হয়ে গেল জেঠুমনি, ত্রাণের গাড়ি তো এখনো কোনো চিহ্ন নেই। আরে কি বলবো বলতো, আমি যতবার ফোন করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল থেকে বলছে ত্রাণের গাড়িগুলো অনেক আগে বেরিয়ে গেছে। এই দেখ না, আমাকে গাড়ির নাম্বার দিয়েছে, দেখ কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু জেঠুমনি, আমরা যে প্রমিস করলাম আজকের মধ্যেই ত্রাণ বিতরণ হবে, এখন আমরা জেঠুমনি সুপার স্টোরেও আর কিছু অবশিষ্ট নেই। রোহিত, আমরা কি তাহলে বেরিয়ে খোঁজ খবর করবো এই গাড়ি দুটোর? দাদা ভাইয়ের সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না। তোমরা কেউ একবার নবাবগঞ্জ থানায় যাবে? তোমার দাদা, তুমি যাবে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রিকোয়েস্ট করছি, দয়া করে জেঠুমনিকে অপমান করাটা বন্ধ করুন, না হলে কিন্তু আমরা নিজেদেরকে সামনে রাখতে পারবো না। এই কি 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 বলছো তুমি আমাদের? তুমি কি আমাদের শাসাচ্ছ নাকি? অজয়, অজয়, শুধু শুধু অজুহাত খাড়া করে ঝামেলা করো না, ঠিক হচ্ছে না এটা। দাঁড়াও, আমি খোঁজ খবর নিচ্ছি। আবার দাঁড়াও, একটু অপেক্ষা করো। কিসের খোঁজ নেবেন আপনি? কি দেখবেন? এই পরিষেবা কেন্দ্রের ভরং তোরা ভেঙে গুড়িয়ে দে। এখানে কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র দেখনদারি হচ্ছে। আপনারা সবাই শুনে রাখুন, এই ত্রাণের জিনিসপত্র চুরি করেছে এই বঙ্গীয় উপকূল পার্টি। এরা, আমরা মিডিয়া ডাকবো, আমরা সব সত্যি বের করে আনবো। ভেঙে দে, গুড়িয়ে দে। পল্লব রায়চৌধুরী মুর্দাবাদ! পল্লব রায়চৌধুরী মুর্দাবাদ! জেঠুমনি, 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 বসো এখানে, বসো। জেঠুমনিকে মারলি কোন সাহসে? জেঠুমনিকে মারলি কোন সাহসে বল? বেশ করেছে মেরেছি, আবার মারবো, কিছু করতে পারবে? কি করেছিস? বেশ করেছি। বেশ করেছিস, বেশ করেছিস তো। এবার আমি যেটা করবো সেটাও বেশ করবো। রোহিত, রোহিত ঠান্ডা, রোহিত, রোহিত কিছু করিস না, ঠান্ডা ঠান্ডা। লজ্জা করছে না চোখ রাঙাতে? হ্যাঁ, তোমাদের বাড়িতে একজন এমএলএ আছেন, আর এই যে মাস্টার মশাই পল্লব বাবু নিজেকে জনদরদি নেতা বলেন, বলেছিলেন প্রাণের জিনিস সকলের মধ্যে সমানভাবে বিলি হবে। হয়েছে কিছু? এখনো পর্যন্ত কেউ একটা জিনিসও পেয়েছে? তারপরেও তুমি চোখ রাঙাচ্ছ, আমাদেরকে বলছো আমরা মানুষ খেপি বেড়াচ্ছি। হ্যাঁ, গায়ে হাত তুলছ। তোমাদের উচিত থুতু ফেলে নিজে ডুবে মারা। অজয় কাকা, কি হচ্ছে নাকি এখানে? ফিল করেছেন কেন? সরুন। কি অবস্থা করেছেন এগুলো? কি কি মাস্টারমশাই, কি হচ্ছে? ওরা গায়ে কে গায়ে হাত দিয়েছে মাস্টারমশাই? সেসব কথা থাক। ত্রাণ কোথায়? ত্রাণের কি ব্যবস্থা হয়েছে? সকাল থেকে তো সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি মাস্টারমশাই, ত্রাণের খোঁজ দিতে তো গেছিলাম। আমাদের ত্রাণ আসবে না। আমাদের দুটো লরি ভগবানপুরের কাছে লুট হয়ে গেছে, ড্রাইভারটা বেপাত্তা, গাড়ি বেপাত্তা। এখন
সমস্ত কিছু তদন্ত করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিন্তা করো না, এই তো আমরা আছি তো। এই বাবা কাঁদছো না। তুমি কেঁদো না, আমরা ভালো লোক। আমি এবার বাসায় যাবো কেমনে? আমি বাসায় কেমনে যাবো? তোমার বাড়ি মানে বাসা কোথায়? প্রতিশ্বর। সেটা আবার কোথায়? কোথায় মানে ওপারে না এপারে? কোথায়? তুমি আমার কথাটা শোনো, কেঁদো না, আমার কথাটা শোনো। তুমি যদি নদীর ওপারে থেকে থাকো, তুমি এখন না ওপারে যেতে পারবে না। মানে নৌকা চলাচল হওয়ার যে পারমিশনটা ছিল এখন সেটা শেষ হয়ে গেছে, মানে সময় শেষ, তাই তুমি ওখানে যেতে পারবে না, বুঝেছো? দেখো, কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না। তুমি বরং আমাদের বলো তুমি এখানে এলে কি করে। মানে পুলিশকে তো সবটা বলতে হবে, তাই না? না না না, ও মারে, আমি পুলিশের নিকট যাবো না। আমি কিন্তু পুলিশের নিকট যাবো না। পুলিশের কাছে লইয়ে গেলে পুলিশ আমার কোনোদিনই লিখা ফেরত দেবো না। আমার পুলিশের নিকট থেকে আচ্ছা যেতে হবে না, পুলিশের কাছে যেতে হবে না। ঠিক আছে চুপ 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 চুপ, শান্ত। আলবাত যেতে হবে। পুলিশ ছাড়া ওর ব্যবস্থা কি করবে? উফ ভাই, পুলিশের কাছে তোমাকে যেতে হবে। আরে দূর বাবা, কেন ওকে ভয় দেখাচ্ছিস তুই? এই মাত্র মেয়েটার জ্ঞান ফিরেছে, ওকে তো ধাতস্থ হতে দে। পুলিশ করছে না গো, তোমাকে পুলিশের কাছে যেতে হবে না, আমরা নিয়ে যাবো না। আমি কিন্তু পুলিশের নিকট কিছুতেই যাবো না। আমি কিছুতেই পুলিশের নিকট যাবো না। আমার যদি তোমরা পুলিশের নিকট লইয়া গেছো, আমি কিন্তু আবার যেভাবে নদীর সাথে আইছি, আমি নদীর সাথে আবার ওই পারে চলে যাবো। আমি কিন্তু কোথাও যেতে হবে না, একদম ভাববে না। তুমি যদি এখন ফিরতে চাও তাহলে কিন্তু বন্দুকের গুলি খাবে। হ্যাঁ শোনো, আমার কথাটা শোনো। তুমি যে পরিশ্রম করে এখানে এসেছো না, সেই পরিশ্রমটা নেওয়া তোমার শরীরে এখন সেই ক্ষমতাটাই নেই। তুমি যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলতে পারো। তাই তুমি বাজে কথা বলা একটু বন্ধ করো। তাহলে আমি কই যাবো? আমি কিন্তু পুলিশের নিকট যাবো না, আমি কইতাছি। আচ্ছা বেশ, তোমার পুলিশের কাছে যেতে হবে না, তুমি আমাদের বাড়ি যাবে। মহেশ, কি কথা বলছিস তুই? যাবো। আমি তোমাকে বাসায় যাবো। কয়টা দিন আমাকে তোমাকে বাসায় থাকতে দিবা? হ্যাঁ, চেনা নেই জানা নেই অমনি বলে দিল বাড়ি যাবে। কেন, কি হয়েছে? আচ্ছা আমি কি চোর না ডাকাত যে আমার লইয়া গেলে তোমাকে বিপদের সম্ভাবনা হইব? আমি কিন্তু বাসার সব কাম জানি, আমি সব কাম কইরা দিব। আমাকে লইয়া চলো না কত তোমাকে বাসা। আচ্ছা শোনো, তুমি আমাদের কথাটা শোনো। তুমি এখন একটু আমাদের সঙ্গে চলো, তোমাকে নিয়ে যাচ্ছি আমরা। তোমাকে একটু কিছু খেতে হবে, বুঝেছো? নাহলে তোমার শরীরটা আরো খারাপ হবে। আর তুমি যদি জেদ করো, তুমি যদি বলো যে না যাবো না, কথা না শোনো, তাহলে কিন্তু আমরা চলে যাবো, তোমাকে এখানে ফেলে রেখে চলো। আমি কিন্তু জানি না, আন্ধার হইয়া গেছে। আমি কোথায় যাবো? আমি খাওয়ারে চিনি না এখানে। সত্যি তো, ও তো এখানে কাউকে চেনেও না, আর জায়গাটাও খুব একটা সুবিধের নয়। সন্ধ্যের পরে যে কেউ আসতে পারে। এরকম অবস্থায় একটা বাচ্চা মেয়েকে এভাবে ফেলে রেখে যাওয়াও তো ঠিক হবে না, তাই না? আচ্ছা ওঠো বাবারে। বললাম তো, থানায় তোমাকে হ্যান্ডওভার করতে হবে, যেটা নিয়ম সেটা করতে হবে, বুঝেছো? ঠিক আছে, আমাকে থানায় হ্যান্ডওভার করার আগে আমি কিন্তু পলাইয়ে যাবো। আমি পলাইতেছি। কোথায় আছো তুমি? সর্বনাশ আছো কি তুমি? হ্যাঁ, সাংঘাতিক মেয়ে রে বাবা। বারণ করছি না, তোমার তো শরীর ভালো না। আপনার কথায় আপনি যদি আমার লিগা এতই দরদ, তাহলে আপনি আমার লইয়া যাইতেছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু যাবো না। আমি কইয়া দিলাম, পুলিশের নিকট লইয়া গেলে আমি কিন্তু পলামু। আমি নদীতে জাপামু। আপনি কেমনে আমার পুলিশের কাছে লইয়া যান আমি দেখুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো নামো, চলে এসেছে, আমাদের বাড়ি চলে এসেছে, চলো। কি তুমি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, এত বড় শহর তো আমি কোনোদিন দেখি নাই। এত মানুষ, এত আলো, তাই একটু ডর লাগতেছে। আর তোমরা তো কইলেও না তোমাকে বাসায় কতজন লোক আছে। তারা যদি আমার না লয়, তারা যদি আমার ফেরাইয়া দেয়, তখন আমি এত রাতে কই যাবো? আমি তো এখানে কিছুই চিনি না। এই মেয়ে, তোমার কি আমাদের দেখে মনে হয় যে আমাদের বাড়ির লোক এতটাই খারাপ হবে যে মাঝরাতে তোমাকে বাড়িতে ঢুকতে দেবে না, বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ, যদি মাঝরাতে ফিরে না দেয়, যদি সকালবেলা ফিরে দেয়, তখন আমি কি করব? তোমাকে তো ফিরে যেতেই হবে। তুমি কি এখানে বড় বড় জন থাকতে এসেছো? অদ্ভুত কথাবার্তা তো।
খেতে পেলেই শুতে চায়। শোনো, এখানে কদিন থাকবে শরীরটাও ঠিকঠাক করে নাও, তারপর তোমাকে চলেই যেতে হবে, বুঝেছো? আচ্ছা, আমি তো আপনার লগে কথা কইতেছি না। মানে মানে আবার কি? আপনি এত কথা কোন কেন? আমি কি আপনার লগে কথা কইতেছি? আমি তো আপনার দিদির লগে কথা কইতেছি। এই আরে দাদা ভাই, রোদ্দুর আরে শোনেন আপনি শোনেন, আপনিও অনেক কিছু করেন যেটা আমার পছন্দ হয় না। আপনি কি হ্যাঁ শোনেন না তো, আপনি তখন থেকে কইয়া যাইতেছেন চইলা যাইতে হইব। আরে আমি তো চইলাই যাবো, আমি কি চিরকালের লিগে এখানে থাকুন নাকি? তো হ্যাঁ, আমি কিন্তু পুলিশের নিকট যাব। হ্যাঁ, তো কোথায় যাবে শুনি? কোথায় যাবে? ও, আপনি ভাবতেছেন আমার বোধহয় যাওয়ার জায়গা নাই। এই মেয়ে, কতবার জিজ্ঞেস করছি তখন থেকে, সেইখান থেকে, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো, বাড়িতে কে কে আছেন, সেবারে তো কিছু বললে না। কি ব্যাপার? ও কোনের সময় আমি ঠিক করবো, তোমার চিন্তা করতে হবে। কি সাংঘাতিক মেয়ে। ঠিক আছে, এবার চলো, অনেক রাত হয়েছে। সত্যি বাবা, আমার বড় মা যদি তোমাকে দেখে না, খুব খুশি হবে। বড় মা কেডা? আমার মা। আমার মা হলো বড় মা, এটা আমার খুড়তুতো ভাই। আমার মা আসলে বাঙাল বাড়ির মেয়ে, তো তুমি এই যে এমন করে বাঙাল ভাষা বলছো, আমার মা শুনলে খুব খুশি হবে। ও, তোমার বাসায় অনেক লোক না? তা তো থাকি। হ্যাঁ, তবে এটাও ভেবো না যে সবাই খুব খুশি হবে, কারণ অনেক লোকই আছে কিন্তু যারা বাঙালদের একদম পছন্দ করে না। কি? একদম তাই প্রতীকদা, যা বলেছো। আসলে আমার মা, স্পেশালি আমার মা তো মানে বাঙালদের নামই শুনতে পারে না। কেন নাম শুনতে পারে না কেন? বাঙালরা কি তোমার মারে কামড়া দিছে নাকি? নাম শুনতে পারে না। বাঙালরা কত ভালো মানুষ, তোমরা কি জানো? বাঙালরা কত ভালো রাঁধতে পারে, বাঙালরা কত ভালো মানুষের আপন করে লইতে পারে, জানো? মেয়েটার মাথায় গন্ডগোল আছে, আর না হলে নিশ্চয়ই ও পাকা বাচাল একটা। হ্যাঁ, একবার তো কইয়াই সারছেন, একবার কইছেন বাসাল, একবার কইছেন মাথায় গন্ডগোল আছে। কি কি কইতে চান কি আপনি আমারে? এই শোনো, আমি তোমাকে এমন কি বলেছি বলো তো? কি বলেছি তোমাকে? কইছেন তো আপনি খারাপ কথাই কইছেন। আপনি কইছেন মাথায় গন্ডগোল আছে। মাথায় গন্ডগোল কাদের থাকে? হ্যাঁ, আচ্ছা শোনো, আসলে যেটা ব্যাপার সেটা হলো, তুমি তো খুব গম্ভীর, রাগী, একটু রাশভারী। তেমনি আমার ভাইও খুব গম্ভীর, রাগী। আমার ভাইয়ের সামনে জানো তো, এই যে ছোট ছোট ভাই বোনেরা কিন্তু কেউ কথা বলে না। এই যে ছোট বোনকে দেখছো, প্রশ্নই উঠছে না, এত কথা কেউ বলে না ভাইয়ের সামনে, আমরা ভয় পাই। তাই আমি কি ওনার বুইন নাকি যে আমি ওনার ভয় পাইতে যাবো? উনিও মানুষ, আমিও মানুষ। ওনারা দুই কান হাত পা, আমারও দুই কান হাত পা। আমি একখান মানুষ হইয়া আর একখান মানুষের ভয় পাইতে যাবো কেন? কি চোখ বড় করে কিন্তু কোনো লাভ হইব না। আমি কিন্তু আপনার একটুও ভয় পাইতেছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা দুজন মিলে আজকে কি রান্না করবে? এখন জানো আমাদের বাচ্চারা খেতে চায় না, সবসময় প্রচন্ড ফুড ফ্যাট থাকে, বলে এটা খাবো না ওইটা খাবো না। তো ওদেরকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য এবং সেটা যাতে হেলদিও হয়, সেই রকম আমরা একটা আজকে খাবার করছি, সেটা হলো সুজির বার্গার। নমস্কার, ওয়েলকাম। নমস্কার, নমস্কার, থ্যাংক ইউ এখানে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ। তো আজকে আমরা বানাচ্ছি অঙ্কুরিত মুগের পিৎজা। তোমরা রেডি? হ্যাঁ, আগে আমরা প্রথমে এই ব্যাটারটা বানানোর জন্য একটু রেডি করছি। আমাদের হাফ কাপ সুজি লাগছে, হাফ কাপ সুজির সাথে হাফ কাপ দই, তার মধ্যে একটু জল দেবো আমরা, একটু বেকিং পাউডার দেবো, খুব অল্প, এটা বেশি দেবো না। এটাকে মিক্স করার পর আমাদের অ্যাট লিস্ট 10 মিনিটস একটু ঢেকে রাখাটা বেটার। আমরা ভেজিটেবলগুলো একটু ম্যাশ করে নিলাম। বেসিক্যালি এটা বেক করছি আমরা। তো আমি জাস্ট দুটো বাটি নিলাম, বাটি নিয়ে আমরা জল গরম করব। আমরা একটা স্ট্যান্ড নেব, সেই স্ট্যান্ডটা বসে তার মধ্যে বেসিক্যালি বাটিগুলো দিয়ে ওই যেটা আমাদের ব্যাটার বানিয়েছি সেটা আমরা দেবো ফর বেকিং। আচ্ছা, 15 থেকে 20 মিনিটস মতো একটু ওয়েট করবো। এটাতে এবার একটু পেঁয়াজ আগে দিয়ে দেবো, তেলটা গরম হলে এবার আমরা একটু সবজিগুলো দিয়ে দিই এর মধ্যে। আমাদের একটু মশলা দিতে হবে। হলুদেরও একটা গুণ আছে যেটা কারকিউমিন থাকে, এটাতে খুব অনেক অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, তো যেটা ইমিউনিটিতে হেল্প করে এবং এখন মানে রিসেন্ট রিসার্চ বলছে এটা ক্যান্সার প্রিভেনশন করছে। আচ্ছা, এটা এবার আমরা একটু কেটে নেব। মানে এটাই বার্গার বানটা। হ্যাঁ, বার্গার বানটা। বাহ, কি সুন্দর বাটির মধ্যে বার্গার হয়ে গেল। আমাদের হয়ে গেছে, এবার শুধু এটা মাঝে ফিলিংটা দেবো। চেরি অন টপ, চেরি অন টপ দাও। হেলদি এবং সুস্বাদু সুজির বার্গার তৈরি। তাহলে শুরু করা যাক। শুরু করা যাক। আমি প্রথমে চিকেনটা একটু সতে করে নেব।
মাংসটা যেহেতু রান্না করাই আছে, জাস্ট উপরে মশলাটা রান্না হতে যেটুকুনি সময়। এবার আমি একে একে মেশাবো ওটাতে বেসন একটুখানি, বেসনটা পরিমাণ মতো যাতে একটা ব্যাটার ফর্ম হয়। ওকে, পামকিন সিড দিলাম যেটার মধ্যে ভিটামিন ই থাকে, জিঙ্ক থাকে। সানফ্লাওয়ার সিড দিলাম, এটার মধ্যে ভিটামিন ই থাকে, জিঙ্ক থাকে, কপার থাকে। সূর্যমুখীর বীজ, এটা তিসি বীজ, ফ্ল্যাক্স সিড, এটার মধ্যে ওমেগা 3 থাকে এবং আমরা তো জানি ওমেগা 3 আজকাল সবকিছুর জন্য উপকারী। যদি প্রয়োজন হচ্ছে আমি একটুখানি জলও ব্যবহার করব। একটু হয়ে যাক নিচটা, একটু শক্ত হয়ে যাক, তারপর আমি উল্টে দেবো। তুমি একটু ঢেকে দাও, ঢেকে দিলে একটু স্টিমেও কুক হয়ে যাবে। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর তারপরে হচ্ছে টমেটো। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি পালং শাক। এগুলো একটুখানি সেদ্ধ করা রয়েছে, পিনাচে ভালো মতো আয়রন থাকে। আর তারপরে আমি দেবো হচ্ছে ক্যাপসিকাম আর পিৎজা পাস্তা সস। এখানে যদি কারোর বাড়িতে না থাকছে আমি টমেটো কেচাপ ইউজ করতে পারি। আচ্ছা, আমি না গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কারণ এটা অনেকটাই তেতে গেছে। এবার মোজারেলা চিজটা দিয়ে দেবো। আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, কেউ চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারে বাড়িতে। এবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো যাতে একটু চিজটা গলে যায়। ঢেকে দিয়ে একটু গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। এবার একটু ডেকোরেশন করে নেব, একটা স্লাইস কেটে নিচ্ছি। আমাদের মুগ পিৎজা পুরোপুরি রেডি খাওয়ার জন্য, গরম গরম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্যদেব, আমি আপনার কন্যা, আমাকে সাহায্য করুন। হে দেবর্ষি নারদ, সাহায্য করুন। মাতা, মনে হচ্ছে ইন্দ্রর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে। ইন্দ্র, চোখ খোল বাবা। ইন্দ্র, ইন্দ্র দেখ, ও সাড়া দিচ্ছে না কেন? ইন্দ্র
চোখ খুল বাবা। আরে ও সাড়া দিচ্ছে না কেন? এই কিছু করো, এই ডাক্তার, আরে কিছু করো। দেখো আমার ছেলেটা কিভাবে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। আমার হাতে যতটা ছিল আমি চেষ্টা করেছি, এখন আর কিছু করা সম্ভব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইন্দ্র, এই ইন্দ্র, চোখ খুল না ইন্দ্র। মাতা, আজ প্রথমবার মানুষদের মতো অসহায় হওয়ার ব্যথা অনুভব করছি। সাথী জাগো, নিজের পূজা পূর্ণ করো। ওঠো সাথী, চলো ওঠো। ইন্দ্র, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ইন্দ্র, দিদি দিদি, ইন্দ্র ইন্দ্র ইন্দ্রের কি হয়ে গেল? হসপিটালে যাবো না সাথী। দাঁড়াও সাথী, নিজের সিঁদুরের শক্তিতে ভরসা রাখো, নিজের ব্রত পূর্ণ করো। চলো, আমি যা বলছি তাই করো। এসো দিদি। ইন্দ্র না সাথী, কিচ্ছু হবে না, চলো। এই নাও রক্ষা সূত্র, এটা গাছের চারপাশে বাঁধো। বিশ্বাস রাখো সাথী, সব ঠিক হয়ে যাবে। চলো এসো, ব্রত পূর্ণ করো। সাথী যদি নিষ্ঠা ভরে ব্রত পালন করে থাকে, তবে তার সম্মান বটবৃক্ষ আপনাকে, রক্ষাসূত্র আপনাকে, আর যমরাজ আপনাকে রাখতে হবে। নয়তো না কেউ ঈশ্বরকে বিশ্বাস করবে, আর না ভক্তির শক্তির উপর। হে মহাদেব, হে মাতা পার্বতী, এখন আপনারাই বট সাবিত্রীর ব্রতর মহিমাকে পুনর্স্থাপন করতে পারেন। কারণ মানুষদের মন থেকে যে বিশ্বাস উঠে গেছে তা যদি আপনারা রক্ষা না করেন, তাহলে আর কে করবে? মহাদেব, দেবর্ষির প্রশ্ন যথার্থ, এর উত্তর আপনাকে দিতেই হবে। দেবী, আমি কিচ্ছু করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবরাজ ইন্দ্র, সাতি আর সোহাকে ক্ষমা করে দিন, এতে এদের বিন্দুমাত্র দোষ নেই। এরা তো যজ্ঞে প্রদান করা বস্তু, আর তার আহুতি ধূম্র রূপে সকল দেবতার কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। যদি মনুষ্য লোকে যজ্ঞানুষ্ঠান না হয়, তাহলে এরা আহুতি পাবে কোথায়? আহুতি লাভ করার জন্য অন্য পথ খুঁজতে হবে। পথ?
আর কোনো দ্বিতীয় পথ নেই গুরুদেব। আমাদের মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেই ওকে আটকাতে হবে। এ সম্ভব নয় দেবরাজ। অসুর আর দেবতাদের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে অসুরদের জয় সুনিশ্চিত। আহুতির অভাবে দেবতাদের শক্তি বর্তমানে অতি ক্ষীণ। তারা মহিষাসুরের মায়াবী শক্তির সম্মুখীন কি করে হবে? আর এখন তো মহিষাসুর আরো শক্তি অর্জনের জন্য তামসিক যজ্ঞ শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি করব গুরুদেব? এই সংকটের কি কোনো সমাধান নেই? আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই দেবরাজ। সমাধান রূপে ভৈরব স্বয়ং পৃথিবীতে উপস্থিত। তিনি মহিষাসুরের সমস্ত মায়াবী শক্তি অতি সহজেই সহ্য করে নেবেন। এই যুদ্ধে তিনি দেবতাদের রক্ষা অবশ্যই করবেন। হে মাতা, আমি ভৈরব শক্তিপীঠের রক্ষক আপনাকে আহ্বান জানাচ্ছি। প্রকট হন, নিজের বিধ্বংসী রূপ ধারণ করুন। এই শক্তিপীঠকে তো আমি সুরক্ষিত করেছি মাতা, কিন্তু অসুরদের দুষ্কর্মের কারণে এই সংসারে আপনার ভক্তিভাব নষ্ট হচ্ছে। প্রকট হন দেবী, আর এই অসুরদের বধ করে নিজের মহিমা পুনঃস্থাপন করুন। নকুলেশ ভৈরব, শক্তিপীঠ রক্ষা করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। অসুরদের বধ নিশ্চিত, কিন্তু মনে রেখো, মহিষাসুরকে বিনাশ করার জন্য আমারই রূপে কোনো দৈব নারীর প্রয়োজন আছে, যার কাছে সমস্ত দেবতাদের শক্তি সমাহিত আছে, আর সমস্ত দেবতাদের অস্ত্র তার কাছে আছে। কেবল তেমন নারী ওর বধ করতে পারে, আর ওর অধর্মকে বিনাশ করতে পারে। আমি বুঝতে পেরেছি দেবী, আমায় কি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মহিষাসুর, তুমি এখানে কি করছো? মা, আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমায় কোনোদিন ছেড়ে যাবেন না। তাহলে আপনি এখানে কেন চলে এলেন? আমি আপনাকে নিতে এসেছি, চলুন আমার সঙ্গে। এ কেমন ভক্তি মহিষাসুর? প্রথমে নিজের নিবাস পাতাল লোকে নিয়ে গিয়ে অসম্মান করো, তারপর আবার আহ্বান করার আগ্রহ প্রকাশ করছো। সত্য বলবো মা, আমি আপনাকে অপমান করিনি, বরং আপনার ভয়ঙ্কর রূপের ভয় ছিল। আপনার রুদ্র রূপ এতটাই ভয়ঙ্কর যে আমরা তা সহ্য করতে পারতাম না। সেই জন্য আমি এখনো আপনার দিকে চোখ তুলে তাকাতে পারছি না। আপনার চরণের দিকে তাকিয়ে আছেন। যে দৃষ্টি নিজের মাতাকে দেখতে অসমর্থ, সে তার সম্মান কিভাবে করবে? একটা উপায় আছে মা। যদি আপনি আপনার কালী রূপ ত্যাগ করে পার্বতীর মতন সৌম্যরূপ ধারণ করেন, তাহলে ভয়ের পরিবর্তে আমরা আপনার স্নেহের পাত্র হয়ে উঠব। এ কি বলছো? আমাকে রুদ্ররূপ ত্যাগ করতে হবে? যদি সম্ভব হয় তাহলে তাই করুন মা। আপনি পার্বতীর মতন সৌম্যরূপ ধারণ না করলে ভক্তরা ভয় পেয়ে আপনার আরাধনা করা বন্ধ করে দেবে, আর ওরা সর্বদা আপনার ভয়ে ভীত হয়ে থাকবে। সেজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার কালী রূপ ত্যাগ করে গৌরীর রূপ ধারণ করুন মা।
মহিষাসুরের কথা সত্যি। আমার রূপ অতি ভয়ানক। আমার ভক্তদের ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। এমন ভয়ঙ্কর রূপকে তো এই সংসার আপন করে নেবে না। আমাকে নিজের ভক্তদের বিশ্বাস আর শ্রদ্ধা লাভের জন্য নিজের এই স্বরূপ ত্যাগ করতেই হবে। মাতা, আপনার মনের দুঃখ আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বভাব বিরুদ্ধ। কিন্তু ভৈরব, আমাকে নিজের ভক্তদের জন্য সৌম্যরূপ ধারণ করতেই হবে, নইলে আমার ভক্তরা আমাকে ভয় পাবে। মাতা, আপনার রূপই আপনার শক্তির আধার, আর যদি আপনি এই রূপ ত্যাগ করেন তাহলে আপনার সম্পূর্ণ শক্তি সমাপ্ত হয়ে যাবে। আর মহিষাসুর এটাই চায়। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই রূপ বদলাবেন না। মহিষাসুরের মায়াজালে বশীভূত হয়ে মাতা যেন কোনো অনুচিত কাজ না করেন, তাহলে অনর্থ হয়ে যাবে। আমাকে এই মায়াজালকে ভাঙতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।